গুগল বিডিং স্ট্র্যাটেজি এই সম্পর্কে আজকে আমরা জানবো। তো দেখেন, আমরা গুগল সম্পর্কে জেনেছি, গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট, সেটআপ, অ্যাক্সেস, বিলিং মেথড কিভাবে অ্যাড করতে হয় সেগুলো শিখেছি। এবং গত ক্লাসে আমরা কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করেছি, কিওয়ার্ড সম্পর্কে জেনেছি, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করব, পেইড অ্যাডসের জন্য কি কি ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে হবে সেগুলো আমরা দেখেছি। এবং আজকে আমরা গুগল বিডিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো। দেখেন, গুগলে অ্যাড চালানোর জন্য কিওয়ার্ড যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো বিড স্ট্র্যাটেজি। এখন বিডিংটা মূলত কি বা বিট মূলত কি? এটাকে মূলত বলা হয় অ্যাডসের উৎস। আপনি একটা অ্যাড দিচ্ছেন, এই অ্যাডসের মধ্যে আপনি কি ধরনের পারফরমেন্স চাচ্ছেন, আপনার গোল কি, আপনার উদ্দেশ্য কি, এই জিনিসটা আপনি বিড স্ট্র্যাটেজির মাধ্যমে গুগলকে বলে দিতে পারবেন। সো আপনি অ্যাড চালাচ্ছেন, বাট আপনার অ্যাডের উৎস ঠিক নেই, তাহলে কি অ্যাডে বেটার রেজাল্ট আসবে আশা করা যায়? কি মনে হয়? আসবে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বিডিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে হবে। গুগলের বিডি স্ট্র্যাটেজি কি, গুগলের বিডি স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে, কোন বিডি স্ট্র্যাটেজির কোন কাজ, কখন কোন বিডি স্ট্র্যাটেজি আমরা ইউজ করব, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে জানবো। আচ্ছা, তো গুগলে বিডিং স্ট্র্যাটেজি মূলত দুই ধরনের হয়। গুগলে বিডিং স্ট্র্যাটেজি মূলত দুই ধরনের হয়। কি কি? একটা হলো ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি, আর একটা হলো অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি। তো ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজির মধ্যে কিছু বিট থাকে, অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজির মধ্যে কিছু বিড স্ট্র্যাটেজি থাকে। তো দুই ধরনের বিডিং স্ট্র্যাটেজি আমরা মূলত গুগলে ইউজ করতে পারি। তো ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজির মধ্যে কোন কোন বিডিং স্ট্র্যাটেজি পড়ে? ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজির মধ্যে আমরা যে একটু নিচে চলে যাই, আমি এখানে সব লিখে রেখেছি। ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজির মধ্যে এই দুইটা বিড স্ট্র্যাটেজি পড়ে। একটা হলো ইনহ্যান্ড কস্ট পার ক্লিক, যেটাকে আমরা শর্ট ভাষায় বলে থাকি ইসিপিসি, আর একটা হলো ম্যানুয়াল সিপিসি বিডিং। এই দুইটা বিডিং মূলত ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। এখন এই দুইটা বিডিং এর কাজ দুই ধরনের। আমাদের কাছে যে এই দুইটা বিডিং আছে ম্যানুয়াল বিড স্ট্র্যাটেজির মধ্যে, এই দুইটা বিড স্ট্র্যাটেজির কাজ হলো দুই ধরনের, দুইটা দুইভাবে কাজ করে। ঠিক আছে? এখন ম্যানুয়াল বিড স্ট্র্যাটেজি, ধরেন আপনি গুগলে কোনো একটা অ্যাড রান করলেন, ধরে নেন ফর এক্সাম্পল আপনি গুগলে কোনো একটা অ্যাড রান করেছেন এবং আপনি কিওয়ার্ড হিসেবে ইউজ করেছেন, ধরেন আমি এখানে কেডাব্লিউ দিলাম, কেডাব্লিউ দিয়ে আর কি কিওয়ার্ড বোঝালেন, কিওয়ার্ড হিসেবে আপনি ইউজ করেছেন ওয়েব হোস্টিং, বেস্ট ওয়েব হোস্টিং, তারপর ওয়েব হোস্টিং প্রাইস। ধরেন আপনি কিওয়ার্ড হিসেবে এগুলো ইউজ করেছেন এবং আপনার বিড স্ট্র্যাটেজিটা ছিল ম্যানুয়াল বিড স্ট্র্যাটেজি। এখন আপনি ম্যানুয়াল বিড স্ট্র্যাটেজি বিডিং ইউজ করেছেন, আপনি কিওয়ার্ড হিসেবে দিয়েছেন ওয়েব হোস্টিং, বেস্ট ওয়েব হোস্টিং এবং ওয়েব হোস্টিং প্রাইসেস। এখন আপনার মতো আরো পাঁচজন তারা ওয়েব হোস্টিং এর উপরে অ্যাড রান করেছে। তাহলে আপনি ওয়েব হোস্টিং এর জন্য যে অ্যাড রান করেছেন, আপনি যে ধরনের কিওয়ার্ড নিয়েছেন, তা আপনার মতো যারা সেম ওয়েব হোস্টিং নিয়ে কাজ করতেছে তাদের কিওয়ার্ডটা কি আলাদা হবে না সেম হবে? সেম কিওয়ার্ড হবে। সো আপনি যে কিওয়ার্ড ইউজ করেছেন, আপনার কম্পিটিটর যারা বা যারা আদার্স অ্যাডভার্টাইজার তারাও সেম কিওয়ার্ড ইউজ করেছে। এখন আপনি বিডিং স্ট্র্যাটেজি হিসেবে ইউজ করেছেন ম্যানুয়াল সিপিসি বিডিং। ঠিক আছে, ম্যানুয়াল সিপিসি বিড স্ট্র্যাটেজি আপনি বিডিং স্ট্র্যাটেজি হিসেবে ইউজ করেছেন। এখন আপনার যে কম্পিটিটর সেও বিড স্ট্র্যাটেজি হিসেবে ম্যানুয়াল সিপিসি বিড স্ট্র্যাটেজিটাই ইউজ করেছে। এখন ধরেন ম্যানুয়াল সিপিসি বিড স্ট্র্যাটেজিটা মূলত কিভাবে কাজ করছে, আমরা গুগলকে বলে দিতে পারি যে ভাই দেখো, সিপিসির ফুল মিনিং হলো কোস্ট পার ক্লিক। তা আমি গুগলকে, ধরেন আমি ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন গুগলে রান করছে, এখন আমি গুগলকে বলতেছি যে ভাই দেখো, এই হলো আমার ওয়েবসাইট, ফর এক্সাম্পল নেমচিপ, এই হলো আমার ওয়েবসাইট, এই হলো আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ড লিখে কেউ যদি গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করে এবং আমার এই ওয়েবসাইটটা যদি
অ্যাড হিসেবে তোমার সার্চ ইঞ্জিনে শো করে, এবং কেউ যদি এই ওয়েবসাইটে ক্লিক করে আমার ওয়েবসাইটটা ভিজিট করে বা এই অ্যাডের মধ্যে ক্লিক করে আমার ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে এর জন্য আমি তোমাকে 0.5 সেন্ট দিব, এর বেশি দিব না। এটা ধরেন আপনি ম্যানুয়াল সিপিসির মাধ্যমে গুগলকে বলে দিলেন যে এটা হলো আমার ওয়েবসাইট আর এগুলো হলো আমার কিওয়ার্ড। এখন এইগুলো কিওয়ার্ড কেউ যদি তোমার সার্চ ইঞ্জিনে সার্চ করে এবং আমার অ্যাডসটা যদি গুগল সার্চ ইঞ্জিন মানে তোমার সার্চ ইঞ্জিনে আমার অ্যাডসটা যদি শো করে, এখন আমার অ্যাডে ক্লিক করে কেউ যদি আমার এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে, তাহলে আমি তোমাকে পার ক্লিকে 5 সেন্ট করে দিব, এর বেশি দিব না। এখন আপনি ওয়েব হোস্টিং এর উপরে অ্যাড চালাচ্ছেন, আপনি কিওয়ার্ড দিয়েছেন এইগুলো, আপনার কম্পিটিটর ওয়েব হোস্টিং এর উপরে অ্যাড চালাচ্ছে, আপনার কম্পিটিটর কিওয়ার্ড দিছে এটা। এখন আপনি ম্যানুয়াল সিপিসি হিসেবে গুগলকে দিচ্ছেন 0.5, আর আপনার কম্পিটিটর ম্যানুয়াল সিপিসি বিডিংটা ইউজ করেছে, বাট সে গুগলকে দিচ্ছে 0.8। তাহলে আপনার অ্যাডসটা আগে শো করবে না আপনার কম্পিটিটর অ্যাডসটা আগে শো করবে, কোনটা? কেন কম্পিটিটরটা আগে শো করবে? বিট বেশি দাও, কম্পিটিটর বিটটা বেশি দিচ্ছে। কম্পিটিটর গুগলকে 8 সেন্ট করে প্রোভাইড করতেছে, যে আমি তোমাকে 0.8 সেন্ট দিচ্ছি। তুমি বাবা কেউ যদি এই কিওয়ার্ড লিখে সার্চ করে তাহলে তুমি আগে আমার অ্যাড শো করাবা, আর কেউ আমার অ্যাডে ক্লিক করলে আমি তোমাকে 0.8 সেন্ট দিব। এখন কেউ যদি এই কিওয়ার্ড লিখে সার্চ করে তাহলে আপনার কম্পিটিটর অ্যাডটা আগে শো করবে, আপনারটা পরে শো করবে। কি কারণে? কারণ আপনি গুগলকে কম দিচ্ছে। তাহলে আমি গুগলকে কোন অ্যামাউন্টটা দিলে আমার কম্পিটিটর পিছনে থাকবে, আমাকে সামনে নিবে? আমরা যখন গত ক্লাসে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, কিওয়ার্ড রিসার্চ করার সময় আমরা দেখেছিলাম যে আমাদেরকে একটা এভারেজ সিপিসি প্রোভাইড করেছিল গুগল, মনে আছে? জি স্যার। তো গুগল আমাদেরকে, আমরা যে কিওয়ার্ডগুলো দিয়ে অ্যাড চালাবো ওই কিওয়ার্ডের উপরে গুগল যে এভারেজ সিপিসিটা আমাদেরকে প্রোভাইড করবে, ধরেন গুগল এভারেজ সিপিসি আমাকে প্রোভাইড করেছিল এটা 0.17 সেন্ট, মানে 17 সেন্ট, 1 ক্লিকে সে কাটবে, এটা এভারেজ সিপিসি হিসেবে দিয়েছিল। তাহলে গুগল যদি ওখানে যদি আমাকে যদি এভারেজ সিপিসি হিসেবে দেখায় 0.70 সেন্ট, তাহলে এর সঙ্গে আপনাকে প্লাস করতে হবে 10%, 10 to 15% প্লাস করতে হবে। তার মানে গুগল যদি দেখায় 0.70 সেন্ট, আপনাকে দিতে হবে কত? 0.27 সেন্ট। এখন কেন আমরা গুগলকে এটা দিব? গুগল তো 17 সেন্ট দেখাইছে, তার মানে আমার পার ক্লিকে গুগল 70 সেন্ট কেটে নিয়ে যাবে। বাট আমি যদি 27 সেন্ট যদি দেই, তাহলে গুগল তো আমার পার ক্লিকে 27 সেন্টও কেটে নিতে পারে। পসিবিলিটি আছে কি নাই? আছে। এখন আমি ওয়েব হোস্টিং নিয়ে অ্যাড চালাচ্ছি, আমার কম্পিটিটর ওয়েব হোস্টিং নিয়ে অ্যাড চালাচ্ছে। এখন আমি যদি আমাকে গুগল বলেছে 17 সেন্ট দেওয়ার জন্য, আমি গুগলকে 0.27 সেন্ট দিছি, এটা কি কম্পিটিটর কি জানে যে আমি 0.27 সেন্ট দিছি? এটা কম্পিটিটর জানা না। তো হাইয়েস্ট একটা কম্পিটিটর ধরেন আপনার 20 সেন্ট পর্যন্ত দিল গুগলকে, যে তুমি আমাকে 15 সেন্ট দেখাইছো, আমি তোমাকে 20 সেন্ট দিলাম। কেউ যদি আমার কিওয়ার্ড লিখে সার্চ করে তাহলে তুমি কি করবা? তুমি একটা ক্লিকে আমার কাছ থেকে 20 সেন্ট কেটে নিয়ে যাবা। এখন যদি এই ধরনের কোনো কম্পিটিটর বিট করে, তাহলে আমি গুগলকে কত দিছি? 0.27। তাহলে কেউ যদি, আমি এখন গুগলকে এখানে কি বোঝাচ্ছি, গুগলকে আমি বলছি দেখো ভাই, তুমি আমাকে বলেছো 0.70 সেন্ট দেওয়ার জন্য, আমি তোমাকে 0.27 সেন্ট দিলাম। এখন কেউ যদি আমার কিওয়ার্ড লিখে সার্চ করে এবং তোমার সার্চ ইঞ্জিনে যদি আমার অ্যাড শো করে, কেউ যদি আমার অ্যাডে ক্লিক করে, তাহলে আমি তোমাকে 17 সেন্ট করে পে করব। বাট যদি আমার কম্পিটিটর আমার থেকে বেশি দেয়, আমার কম্পিউটার যদি আমার 17 সেন্টের থেকে তোমাকে বেশি দেয়, তাহলে তুমি এই কিওয়ার্ড লিখে সার্চ করলে আমার একটা আগে শো করাবা, এর জন্য তুমি আমার কাছ থেকে 0.27 সেন্ট কেটে নিয়ে যাবা। তার মানে বিষয়টা বুঝছেন? আমাদের কম্পিটিটর আমাদের কাছ থেকে বেশি, আমাদের থেকে যদি বেশি বিট যদি করে, তাহলে আমার কাছ থেকে সে কত কাটবে? 27 সেন্ট। বাট যদি সে আমার থেকে কম যদি দেয়, তাহলে গুগল কত কাটবে? 17 সেন্ট। তাহলে ম্যানুয়াল সিপিসি বিডিংটা কিভাবে কাজ করতেছে বিষয়টা বুঝতে পারছেন? তার মানে ম্যানুয়াল সিপিসি বিডিংটা এইভাবে কাজ করতেছে যে আপনি ম্যানুয়ালি গুগলকে বলে দিতে পারতেছেন আপনি পার ক্লিকে গুগলকে কত দিবেন। এখন এই পার ক্লিকে যদি কম্পিটিটরও যদি সেম অ্যাড দেয়, আবার সে যদি সেম বিডিং যদি করে বা বিট যদি করে, তাহলে তার একটা কি হবে? আমার আগে শো করবে। বাট সে যদি আমার থেকে কম বিট যদি করে,
তাহলে আমার অ্যাডটা তার থেকে আগে শো করবে, কারণ গুগলকে আমি বেশি পে করতেছি। এই জন্য গুগল আমাদেরকে যেটা সাজেস্ট করবে, আমরা যদি ম্যানুয়াল সিপিসি বিডিং নিয়ে যদি অ্যাড যদি চালাই, তাহলে গুগল যেটা সাজেস্ট করবে তার থেকে আমরা 10 to 15% বেশি গুগলকে দিব। কিন্তু গুগল আমাদের কাছ থেকে বেশিটা তখন কাটবে যখন আমার কম্পিটিটর আমার এভারেজ সিপিসির বাইরে বিট করবে, তখন গুগল আমার কাছ থেকে বেশিটা কাটবে। বাট যদি আমার এভারেজ সিপিসির ভিতরে সে বিট করে, তাহলে আমারটাই আগে শো করবে এবং আমার কাছ থেকে ও 17 সেন্টই কাটবে, এর বাইরে কাটবে না। ক্লিয়ার বিষয়টা, যে ম্যানুয়াল সিপিসি বিডিং কিভাবে কাজ করছে? আচ্ছা, এখন চলে আসেন ইনহ্যান্স কস্ট পার ক্লিক। এটাকে মূলত আমরা বলে থাকি ইসিপিসি। এটা এমন বিডিং, এটাকে আবার আমরা বলে থাকি সেমি অটোমেটেড বিডিং। মানে এ ম্যানুয়ালও কাজ করে আবার অটোমেটেডও কাজ করে। এটা অটোমেটেড বিডিং হিসেবেও তাকে ইউজ করা যায়, আবার ম্যানুয়াল বিডিং হিসেবেও তাকে ইউজ করা যায়। এজন্য তাকে বলা হয় সেমি অটোমেটেড বিডিং। একে আমরা চাইলে ট্রাফিক অ্যাডসের ক্ষেত্রেও ইউজ করতে পারবো, চাইলে আমরা সেলস অ্যাডের ক্ষেত্রেও ইউজ করতে পারবো। বাট এর স্ট্র্যাটেজিটা একটু হলো আলাদা। এ আবার একটু উল্টা স্ট্র্যাটেজিতে দৌড় দেয়। কেমন? সেম জিনিসটা আবার এখানে নিলাম বোঝানোর জন্য। গুগলকে বললাম যে ভাই আমার ওয়েবসাইট হলো এটা, এগুলো হলো আমার কিওয়ার্ড। আমার কিওয়ার্ড লিখে কেউ সার্চ করলে যদি আমার অ্যাড তোমার সার্চ ইঞ্জিনে শো করে এবং কেউ যদি আমার ওয়েবসাইটে ক্লিক করে, কেউ যদি আমার অ্যাডে ক্লিক করে আমার ওয়েবসাইটে যায়, তাহলে তুমি আমার কাছ থেকে এই টাকাটা কাটবে, এর থেকে বেশি কাটবা না। এখন গুগল কি করবে? কেউ যদি আপনার অ্যাডে ক্লিক করে ওয়েবসাইটে যায়, তাহলে গুগল আপনার কাছ থেকে 0.17 সেন্টই কাটবে। কিন্তু আপনার ওয়েবসাইটে যাওয়ার পরে সে যদি কোনো আদার্স কনভার্সন ঘটায়, সে আপনার ওয়েবসাইটে গিয়েছে, আপনার কোনো একটা প্রোডাক্ট ভিউ করেছে, তাহলে আপনার এটা কি হবে? এই সিপিসিটা কি হবে? ধীরে ধীরে বাড়বে, মানে হাই হবে। তার মানে 17 সেন্ট সে কিসের জন্য নিয়েছিল? আপনার অ্যাডে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ভিজিট করার জন্য। এখন কেউ একজন, ধরে নেন আমি এখানে যাই, যে আমি ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম, বুঝতে আরো সুবিধা হবে আপনাদের। ধরেন আমি ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম, এখন এটার অ্যাড চলতেছে, ক্লিক করলে ভদ্রলোকের টাকা কেটে নিবে। আচ্ছা, তারও ক্লিক করি, ধরেন আমি ক্লিক করলাম। এখন আমি কি করলাম? তার ওয়েবসাইটে গেলাম। এখন এই যে ওয়েবসাইটে গিয়েছি, এটার জন্য আমার কাছ থেকে গুগল কি করলো? 17 সেন্ট কেটে নিয়ে চলে গেল। এখন আমি যখন এখান থেকে এই যে ক্লাইম ডিল, এখানে যদি ক্লিক যদি করি, তাহলে আমি আরেকটা অ্যাকশন ঘটাইলাম না? ওয়েবসাইটের ভিতরে ঢুকে ঘটাইলাম কি না? স্যার, এই যে আরেকটা অ্যাকশন যে আমি যে ঘটাইলাম, এই আরেকটা অ্যাকশনের জন্য এখানে আবার আমার সিপিসিটা বাড়বে। তখন ধরেন আরো 0.3 সেন্ট অ্যাড হয়ে যাবে। মানে তখন কত কাটলো? 17 আর 3 20। এখন আমি এই কনভার্সনটা ঘটানোর পরে আমি যদি আবার এটা যে পারচেজ যদি করি, তাহলে আবার এখানে সিপিসিটা হাই হবে, আরো ধরেন 0.5 সেন্ট বাড়লো, তাহলে কত গেল? 25। তো এইভাবে আপনার অ্যাডে ক্লিক করার পরে কেউ যদি আপনার ওয়েবসাইটে আদার্স কোনো কনভার্সন ঘটায়, তাহলে আপনার সিপিসিটা সে ধীরে ধীরে কি করবে? বাড়াবে। ধীরে ধীরে আপনার সিপিসিটা বাড়বে। এটাকে মূলত বলা হয় ইনহ্যান্স সিপিসি। মানে আস্তে 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 আপনার সিপিসিটাকে সে উচ্চর দিকে নিয়ে যাবে, উপরের দিকে নিয়ে যাবে। যখনই কোনো এক্সট্রা কনভার্সন ঘটবে, তখনই আপনার সিপিসিটাকে সে ধীরে 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 উপরের দিকে নিয়ে যাবে। এই জন্য মূলত এই ইনহ্যান্স কস্ট পার ক্লিক বা ইসিপিসি বিডিংকে আমরা মূলত বলে থাকি সেমি অটোমেটেড বিডিং অথবা ম্যানুয়াল বিডিং। মানে ম্যানুয়ালের মধ্যেও সে পড়ে, সে অটোমেটেড মধ্যেও পড়ে। এই জন্য তাকে বলা হয় সেমি অটোমেটেড বিডিং। এবং এই বিডিংটা যখন আপনি ইউজ করবেন, তখন আপনার অ্যাডটা কিন্তু ধীরে 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 আপনার অ্যাডটা র্যাঙ্ক হবে। আর যখন আমরা ম্যানুয়াল সিপিসি ইউজ করেছিলাম, তখন কেউ সার্চ করলেই আমরা বিট বেশি দিয়েছি, এই জন্য আমার অ্যাডটা সর্বপ্রথম গুগল শো করাই দিবে। কিন্তু যখন ইনহ্যান্স সিপিসি দিব, তখন আমার একটা ধীরে ধীরে র্যাঙ্ক হবে। ধরেন আমার একটা 3 নম্বরে শো করেছে, এখন কেউ ক্লিক করলো, কোনো একটা কনভার্সন ঘটালো, যখন গুগল আমার কাছ থেকে এক্সট্রা সিপিসিটা কাটতেছে, তখন গুগল কি করবে? 3 নম্বর থেকে আমার এটাকে 2 নম্বরে নিয়ে যাবে, তারপর 2 নম্বর থেকে 1 নম্বরে নিয়ে যাবে। এইভাবে ধীরে ধীরে ওয়েবসাইট র্যাঙ্ক হবে এবং পাশাপাশি কি হবে? আমার সিপিসিটাও হাই হবে। বুঝতে পেরেছেন? তাহলে ইনহ্যান্স কস্ট পার ক্লিক এই বিডিংটাকে যদি ইউজ যদি করেন, তাহলে এই বিডিংটা কিভাবে কাজ করবে আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে
বা কোন অ্যাক্টিভিটি গুলোতে আপনার এই এনএনসিপিসিটা মূলত কাজ করে বা কিভাবে কাজ করে, বিষয়টা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন চলে আসেন অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজিতে। তো অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজির মধ্যে কয়েকটা বিডিং স্ট্র্যাটেজি আছে, বাট আমরা এই তিনটাকে নিয়ে আপাতত আলোচনা করি। এই তিনটাকে নিয়ে আমরা আপাতত আলোচনা করি। হ্যাঁ, দেখেন আরো আছে অটোমেটেডের মধ্যে, আপাতত এই তিনটাকে নিয়ে আলোচনা করি। তো অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজির মধ্যে মূলত 5টা বিডিং স্ট্র্যাটেজি থাকে। একটা হলো ম্যাক্সিমাইজ ক্লিক, একটা হলো ম্যাক্সিমাইজ কনভার্সন, একটা হলো ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, একটা হলো সিপিএম বা ভিসিপিএম, আর একটাকে বলা হয় টার্গেট ইমপ্রেশন শেয়ার বিডিং। এই যেগুলো, এইগুলো মূলত হলো অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। ঠিক আছে, সিপিএম বিডিং, সিপিবি বিডিং, টার্গেট ইমপ্রেশন শেয়ার বিডিং, এগুলো মূলত হলো অটোমেটেডের মধ্যে। তাহলে বিডিং স্ট্র্যাটেজি মূলত হলো দুই ধরনের, একটা হলো ম্যানুয়াল, একটা হলো অটোমেটেড। ম্যানুয়ালের মধ্যে হলো আপনার ইনহ্যান্স কস্ট পার ক্লিক বা ইসিপিসি অথবা ম্যানুয়াল সিপিসি, আর অটোমেটেডের মধ্যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, ম্যাক্সিমাইজ ক্লিক, টার্গেট ইমপ্রেশন শেয়ার বিডিং এবং সিপিবি বিডিং। এই 5টা বিডিং আমাদের এখানে পড়ে। ঠিক আছে, সিপিএমটা অটোমেটেডের মধ্যে পড়ে, বাট এটাকে সেমি অটোমেটেড বলা হয়, এটা ম্যানুয়ালও ধরা হয় আর কি। ঠিক আছে, আচ্ছা, তো অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজির মধ্যে প্রথম যে বিডিং স্ট্র্যাটেজিটা সেটা হলো ম্যাক্সিমাইজ ক্লিক। তো একটা জিনিস দেখেন, ক্লিক মিন্স কি বোঝাচ্ছে, মানে আমি গুগলকে বলতে কি যে সর্বোচ্চ ক্লিক, তুমি আমার ওয়েবসাইটে সর্বোচ্চ ক্লিক আনে দাও। তো ধরেন ফর এক্সাম্পল আপনি গুগলের ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন চালিয়েছেন, তো আপনি যেহেতু ক্লিক চাচ্ছেন সেহেতু আপনাকে ট্রাফিকই চালাতে হবে। এখন আপনি ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন গুগলের মধ্যে চালিয়েছেন, এখন আপনি বিডি স্ট্র্যাটেজি হিসেবে দিয়েছেন ম্যাক্সিমাইজ ক্লিক। তার মানে আপনি গুগলকে কি বলছেন যে ভাই তুমি আমাকে সর্বোচ্চ ক্লিক নিয়ে আসে দাও। এখন গুগল আপনাকে জিজ্ঞেস করতেছে ম্যাক্সিমাইজ সিপিসি, তুমি যে আমার কাছে সর্বোচ্চ ক্লিক চাচ্ছ, তুমি একটা ক্লিকের জন্য আমাকে কত ডলার পে করবা। ঠিক আছে, তো আমাদের ওই যে ফরকাস্টে যেটা দেখিয়েছিল সেটাই দিতে হবে, ওর থেকে কম দেওয়া যাবে না, একদম সেম টু সেম ওটাই দিয়ে দিব। এখানে কিন্তু আবার বাড়ানোর দরকার নেই, কারণ এটা ম্যানুয়াল সিপিসি না, এটা আমরা অটোমেটেডে যাচ্ছি। সো যেটা ফোরকাস্টে দেখাবে সেটাই আমরা অটোমেটেডের ক্ষেত্রে ইউজ করব। ঠিক আছে, তো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি যখন আপনি ইউজ করবেন তখন আপনার অ্যাডসটা 7 ডেজ লার্নিং এ চলে যাবে, 7 ডেজ লার্নিং এ চলে যাবে। এখন 7 ডেজ লার্নিং কেন যাবে এটা একটু আপনাকে একটু বুঝাই। অনেক স্টুডেন্ট আছে এখনো আমাকে মেসেজ করে, নতুন অনেক ব্যাচের স্টুডেন্ট আছে, স্যার আমি তো গুগলে অ্যাড চালাইছি, আমার একটা লার্নিং, আমার অ্যাডে কোনো রেজাল্ট আসে না, বাট আমার অ্যাড লার্নিং। জিজ্ঞেস করছি কোন বিডি স্ট্র্যাটেজি চালাইছেন, স্যার ম্যাক্সিমাইজ ক্লিক। তো অটোমেটেড বিডি স্ট্র্যাটেজি চালাইছেন, অ্যাড তো অবশ্যই 7 ডেজ লার্নিং পিরিয়ডে থাকবে। কেন 7 ডেজ লার্নিং পিরিয়ডে থাকে? কারণ অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি তখন বেটার কাজ করে যখন আপনার গুগল অ্যাডওয়ার্ডসে হিস্টোরিক্যাল পারফরমেন্সের ডাটা থাকে। গত ক্লাসে কথা বলেছিলাম না যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা কখন ইউজ করতে হবে, যখন হিস্টোরিক্যাল পারফরমেন্সের ডাটা থাকবে, মনে আছে? সেম জিনিসটা অটোমেটেড বিডি স্ট্র্যাটেজি তখন ভালো কাজ করবে যখন আপনার অ্যাডওয়ার্ডসে পাস্টের ক্যাম্পেইনের ডাটা থাকবে, তখন অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি সব থেকে বেস্ট কাজ করে। বাট আপনি যদি পাস্টের কোনো ক্যাম্পেইন যদি না যদি থাকে তাহলে কি অটোমেটেড বিডি ইউজ করতে পারবেন না? অবশ্যই পারবেন। এর ক্ষেত্রে আপনার অ্যাডসটা 7 ডেজ লার্নিং এ চলে যাবে। কেন 7 ডেজ লার্নিং এ যাবে? কারণ আপনি গুগলকে প্রেশার ক্রিয়েট করছেন। গুগলকে আপনি বলতেন ভাই ম্যাক্সিমাইজ ক্লিক, তুমি আমাকে সর্বোচ্চ ক্লিক নিয়ে আসে দাও, গুগল আপনাকে সর্বোচ্চ ক্লিক কিভাবে এনে দিবে? তখন গুগল কি করে, আপনি যে কিওয়ার্ড গুলো গুগলকে দিয়েছেন, আপনি গুগলকে বললেন যে ভাই দেখো এটা হলো আমার কিওয়ার্ড, এই কিওয়ার্ড লিখে সার্চ করে যদি আমার ওয়েবসাইট শো করে তাহলে তুমি আমার ওই অ্যাডের মধ্যে বা আমার ওই ওয়েবসাইটের মধ্যে তুমি ম্যাক্সিমাইজ ক্লিক নিয়ে আসে দাও। এখন গুগল কি করবে, গুগল আপনার অ্যাডসটা গুগলের ব্যাক এন্ডে যে অপশন আছে সেখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে গুগল অ্যানালাইসিস করবে যে কোন কোন পার্সনরা সব থেকে বেশি এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে কোনো একটা ওয়েব হোস্টিং রিলেটেড অ্যাডসে সব থেকে বেশি ক্লিক করেছে, তাদের কাছে আপনার অ্যাডসটাকে গুগল সব থেকে বেশি বেশি শো করাবে, যেন আপনাকে সে ম্যাক্সিমাইজ ক্লিক নিয়ে আসা দেয়, সর্বোচ্চ আপনার অ্যাডে ক্লিক নিয়ে আসা দেয়, অথবা আপনার ওয়েবসাইটে সর্বোচ্চ ট্রাফিক সে নিয়ে যেতে পারে। তো এই যে আপনার অ্যাডের মধ্যে সর্বোচ্চ ট্রাফিক
বা আপনার ওয়েবসাইটে সর্বোচ্চ ট্রাফিকটা নিয়ে যাবে, এই জিনিসটা সে অ্যানালাইসিস করতেই তার 7 ডেজ সময় লেগে যায়। তো এটা হলো ম্যাক্সিমাম সে ম্যাক্সিমাম 7 ডেজ লার্নিং এ থাকে। তার আগেও আপনার অ্যাডসটা রান হয়ে যেতে পারে, অথবা তার থেকে বা 7 ডেজ এর মধ্যেও আপনার অ্যাডসটা রান হয়ে যেতে পারে। বাট ম্যাক্সিমাইজ ক্লিক বা অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজির মধ্যে যে কোনো বিডিং স্ট্র্যাটেজি ইউজ করলে আপনাকে মাথায় রাখতে হবে যে আমার অ্যাডসটা 7 ডেজ লার্নিং পিরিয়ডে যাবে, এবং আপনি যে কিওয়ার্ডগুলো দিয়েছেন এই কিওয়ার্ডের উপরে গুগল অ্যানালাইসিস করবে। সে দেখবে কোন কোন পার্সনটা সব থেকে বেশি ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ করেছে, বা আপনার এই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করে কোন একটা ওয়েব হোস্টিং রিলেটেড ওয়েবসাইটে ক্লিক করেছে, তাদের কাছে আপনার অ্যাডসটাকে গুগল সব থেকে বেশি দেখাবে, যেন আপনাকে সে সর্বোচ্চ ক্লিক নিয়ে আসে দিতে পারে, এবং সে একটা ক্লিকে আপনার কাছ থেকে 0.17 সেন্ট কেটে নিয়ে চলে যাবে। তাহলে অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজির রুলস এবং রেগুলেশন কি, বা অটোমেটেড বিড স্ট্র্যাটেজির মধ্যে ম্যাক্সিমাইজ ক্লিক বিড স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করছে, বিষয়টা কি বুঝতে পেরেছেন? আর এখান থেকে আসি অটোমেটেড বিড স্ট্র্যাটেজি। অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি যদি আমরা ইউজ করি তাহলে আমাদের অ্যাডসটা সর্বোচ্চ 7 ডেজ লার্নিং পিরিয়ড হয়। সর্বোচ্চ বলতে কি, মানে একদম ম্যাক্সিমাম 7 ডেজ সে লার্নিং এ থাকে, বাট 7 ডেজের আগেও সে রান হয়ে যেতে পারে, অথবা 7 ডেজের মধ্যে সে রান হয়ে যেতে পারে। এখন অটোমেটেড বিড স্ট্র্যাটেজির মধ্যে 3টা বিড স্ট্র্যাটেজি পপুলার, এবং 3টা বিড স্ট্র্যাটেজি আমরা সব থেকে বেশি ইউজ করে থাকি। সেটা হলো ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন এবং ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। তো ম্যাক্সিমাইজ ক্লিক বিড স্ট্র্যাটেজিটা মূলত কিভাবে কাজ করছে, ফর এক্সাম্পল আপনি গুগলে একটা ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন রান করেছেন। এখন আপনি বিডিং স্ট্র্যাটেজি হিসেবে ইউজ করেছেন ম্যাক্সিমাইজ ক্লিক। এখন যখন আপনি ম্যাক্সিমাইজ ক্লিক ইউজ করেছেন তখন আপনাকে গুগল জিজ্ঞেস করেছে যে ম্যাক্সিমাইজ সিপিসি, তুমি আমাকে পার ক্লিকে কত করে পে করবা। আমি সিপিসি মানে কোস্ট পার ক্লিক, তুমি আমাকে কোস্ট পার ক্লিক কত করে পে করবা। তো আমরা গুগলকে বললাম 0.17 সেন্ট। এবং এখানে আমি কিওয়ার্ডগুলো কেন রাখলাম আপনাদেরকে বোঝার জন্য। ফর এক্সাম্পল আমরা গুগলকে বললাম যে ভাই দেখো এগুলো হলো আমার কিওয়ার্ড, আর আমি বিড স্ট্র্যাটেজি হিসেবে ইউজ করেছি ম্যাক্সিমাইজ ক্লিক। তো এই কিওয়ার্ডের উপরে যেই পার্সনরা সব থেকে বেশি ওয়েব হোস্টিং রিলেটেড ওয়েবসাইটে ক্লিক করেছে অথবা ওয়েবসাইটে এসেছে, তাদের কাছে তুমি আমার অ্যাডসটা সব থেকে বেশি দেখাবা, যেন তুমি আমাকে সর্বোচ্চ ক্লিক নিয়ে আসে দিতে পারো। এবং পার ক্লিকে আমি তোমাকে 0.17 সেন্ট পে করব, এর থেকে বেশি পে করব না। এটাই আমরা এটার মাধ্যমে তাকে বললাম। তাহলে ম্যাক্সিমাইজ ক্লিকের কাজটা হলো কি, আমাকে তারা সর্বোচ্চ ক্লিক নিয়ে আসে দিবে, এবং এই সর্বোচ্চ ক্লিক নিয়ে আসার জন্য তাকে আমি 0.17 সেন্ট পে করব। কিন্তু আমি যখন এই বিডিং স্ট্র্যাটেজিটা ইউজ করব তখন আমার অ্যাডসটা 7 ডেজ লার্নিং এ যাবে, এবং এই 7 ডেজের মধ্যে গুগল অ্যানালাইসিস করবে যে কোন কোন পার্সনরা সব থেকে বেশি ওয়েব হোস্টিং, বেস্ট ওয়েব হোস্টিং বা ওয়েব হোস্টিং প্রাইস এই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করেছে, এবং ওয়েব হোস্টিং রিলেটেড কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করে ওয়েব হোস্টিং রিলেটেড ওয়েবসাইটের মধ্যে গিয়েছে, তাদের কাছে আমার একটা সব থেকে বেশি দেখাবে, এবং দেখানোর জন্য সে আমার কাছ থেকে পার ক্লিকে 0.17 সেন্ট কেটে নিয়ে যাবে। এই হলো এই বিড স্ট্র্যাটেজিটার কাজ। এখন কি ক্লিয়ারলি বুঝেছেন? ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, দেখেন এখানে কি ম্যাক্সিমাইজ কনভার্সন, আর এখানে অ্যাড করা হয়েছে কি ম্যাক্সিমাইজ কনভার্সন, শুধু আছে কি ভ্যালু, এ হলো এক্সট্রা। ভ্যালু মিনস আমরা কি বুঝি, ভ্যালু মিনস বোঝানো হয় মূল্য অথবা প্রাইস, এটা। তাহলে এখানেও ম্যাক্সিমাইজ কনভার্সন, এখানেও ম্যাক্সিমাইজ কনভার্সন, বাট অ্যাড করা আছে ভ্যালু। তো গুগলে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এই বিডিংটাকে ইউজ করতে পারি। তো যখন আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এই বিডিংটাকে ইউজ করব তখন আমাদের কাছে একটা অপশন চলে আসে টার্গেট আরওএস। আরওএস এর ফুল মিনিং হলো রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আই মিন আমরা গুগলকে বলে দিতে পারবো যে তুমি এত টাকা খরচা করলে আমাকে এত টাকা রিটার্ন করতে হবে। এই বিডিং এর মাধ্যমে আমরা বলতে পারবো যে তুমি যদি আমার এত টাকা দিয়ে খরচ যদি করো তাহলে এত টাকা তুমি আমাকে ব্যাক করবা, আচ্ছা, বা এত টাকা তুমি আমাকে সেল আনে দিবা, এটা আমরা গুগলকে বলে দিতে পারবো। কিন্তু এখানেও গুগলের রিকোয়ারমেন্ট আছে, এই সেম জিনিসটাই আবার এখানে আসবে। আপনার ওয়েবসাইটে লাস্ট 30 ডেজে ইউনিক 15 to 50 কনভার্সন থাকতে হবে, কনভার্সন ট্র্যাকিং করে থাকতে হবে ডাইনামিক্যালি।
কনভার্সন ট্র্যাকিংটা কিভাবে থাকতে হবে? ডাইনামিক্যালি ট্র্যাকিং থাকতে হবে। এখানে তো শুধু কনভার্সন ট্র্যাকিং বলছে, আপনি কনভার্সন ট্র্যাকিং সেট আপ করে রাখলেই হবে, বাট এখানে কনভার্সন ট্র্যাকিং ডাইনামিক্যালি করতে হবে। ঠিক আছে, আচ্ছা ধরেন আমরা গুগলে একটা অ্যাডস ক্যাম্পেইন রান করলাম এবং আমরা এখানে দিলাম ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু বিডি স্ট্র্যাটেজি। আমাদের কাছে চেয়েছে টার্গেট আরওএস। তো টার্গেট আরওএস 100% থেকে 500% পর্যন্ত দেওয়া যায়, বাট আপনারা ইউজ করবেন 300%। যদি আপনার কোনো ক্লায়েন্টের কাজ করেন তাহলে 300% আগে ইউজ করবেন, তারপর ধীরে ধীরে 500%-এ যাবেন। এখন এখানে 100% বা 500%-এ কি বুঝাইছে দেখেন, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। ধরেন আপনি গুগলে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এই বিডিংটাকে ইউজ করলেন। এখন গুগল যদি, আর আপনি টার্গেট আরওএস দিলেন 500%, ধরে দেন আপনি টার্গেট আরওএস দিয়েছেন 500%। এখন আপনার একটা প্রোডাক্ট পারচেস হলো, এই পারচেসের জন্য গুগল যদি আপনার কাছ থেকে $5 কাটে, তাহলে সে আপনাকে $25 প্রোডাক্ট সেল করে দিবে। বুঝতে পেরেছেন? সে যদি আপনার কাছ থেকে $5 কাটে, তাহলে সে আপনাকে $25 প্রোডাক্ট সেল করে দিবে। এখানে কথাটা কি বলা হয়েছে? রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে তুমি আমার যেটা স্পেন্ড করবা তার থেকে তুমি আমাকে কি করবা, বেশি নিয়ে আসে দিবা। এবং রিটার্ন অন অ্যাড স্পেন্ড কত দিছি? 500%। তার মানে সে যদি $5 যদি একটা পার্চেসে যদি কেটে নিয়ে যায়, তাহলে সে কত ডলারের প্রোডাক্ট সেল করাবে? যদি 300% দেই, তাহলে $5 একটা প্রোডাক্ট, একটা পার্চেস যদি $5 কেটে দিয়ে নেয়, তাহলে কত টাকার প্রোডাক্ট সেল করাবে? 15। তো এভাবে আমরা গুগলকে বলে দিতে পারি। তো এই যে আপনি যে গুগলকে একটা প্রেশার যে দিচ্ছেন যে ভাই আমি ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এই বিডিংটা ইউজ করলাম, টার্গেট আরওএস 500%। এখন গুগলকে আপনি প্রেশার দিয়ে দিলেন যে তুমি আমার প্রোডাক্ট যখন সেল করাবা, তখন তুমি আমার প্রোডাক্ট সেল করাতে বা প্রোডাক্ট একটা পারচেস করাতে তুমি যদি আমার কাছ থেকে $5 দিয়ে নাও, তাহলে তুমি একটা $25 প্রোডাক্ট আমার সেল করাই দিবা। তো এই যে প্রেশারটা যে ক্রিয়েট যে করতেছেন, এই প্রেশারটা গুগল নিবে কিভাবে? গুগল কোত্থেকে $25 আপনাকে দিবে? এই জন্য গুগল বলছে যে ওয়েবসাইটে লাস্ট 30 ডেজে ইউনিক 15-50 কনভার্সন থাকতে হবে এবং কনভার্সন ট্র্যাকিং ডাইনামিক্যালি থাকতে হবে। এখন ডাইনামিক্যালিটা এখানে কেন ঢুকাইলো? আমরা ফেসবুকে ডাইনামিক্যালি ট্র্যাকিং করেছিলাম, মনে আছে? প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের টোটাল মূল্য সবকিছু দিয়েছিলাম ফেসবুককে। তেমন এখানে গুগলকেও কি দিতে হবে? কোন প্রোডাক্টের কত প্রাইস, কোন প্রোডাক্ট কত টাকার, এই টোটাল মূল্যটা গুগলের কাছে পাঠাতে হবে। কিভাবে? ডাইনামিক্যালি পাঠাতে হবে। ধরেন আমরা এখানে একটা ওয়েবসাইটে ঢুকি, ধরেন ব্যঙ্গমার্ট, এখানে ঢুকলাম। এখন ব্যঙ্গমার্টে যে প্রোডাক্টগুলো যে আছে, এই প্রোডাক্টগুলো কি এক একটার কি সেম দাম, না এক একটার এক এক রকম দাম? আলাদা আলাদা দাম। এখন এই যে এটার দাম 1590 টাকা, এটার দাম 790 টাকা, এটার দাম 1190 টাকা, এটা গুগল কিভাবে জানবে? যখন আমরা গুগলকে এই প্রোডাক্টের মূল্যগুলো পাঠাবো তখনই তো জানবে, নাহলে জানবে না স্যার। এই জন্য গুগল বলছে যে তোমার ওয়েবসাইটে লাস্ট 30 ডেজে ইউনিক 15-50 কনভার্সন থাকতে হবে এবং কনভার্সন ট্র্যাকিংটা ডাইনামিক্যালি করতে হবে। তোমার প্রোডাক্টের মূল্য কি সেটা তোমাকে আমার কাছে পাঠাতে হবে, যেহেতু তুমি আমার কাছ থেকে আরওএস চাইছো। সো তোমার প্রোডাক্টের মূল্য পাঠাও। এখন গুগল কি করবে? আমার ওয়েবসাইট থেকে যারা 15 থেকে 50টা প্রোডাক্ট যারা কিনেছে বা যারা নিয়েছে, তারা কি একই ধরনের প্রোডাক্ট নিয়েছে না ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট নিয়েছে? আলাদা আলাদা প্রোডাক্ট নিয়েছে, এক একজনের চয়েস এক এক রকম, আলাদা আলাদা নিছে। এক একটা প্রোডাক্টের প্রাইস কিন্তু এক এক রকম। তখন গুগল কি করবে? তো গুগল তখন দেখবে যে আমার ওয়েবসাইট থেকে যারা প্রোডাক্ট পারচেস করলো বা যাদের ডাটা অলরেডি গুগলের কাছে আমি পাঠাইছি কনভার্সন ট্র্যাকিং করে, এদের মধ্যে থেকে কোন কোন পার্সনরা সব থেকে বেশি দামের প্রোডাক্টগুলো পারচেস করেছে, মানে যেই পার্সনরা সব থেকে বেশি দামের প্রোডাক্টগুলো পারচেস করেছে, ওই রিলেটেড যে সকল পার্সন আছে যারা আমার দেওয়া কিওয়ার্ড লিখে সার্চ করে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে সব থেকে বেশি দামি প্রোডাক্টগুলো কিনেছে, তাদের কাছে আমার একটা সব থেকে বেশি বেশি শো করাবে। রিচ পার্সনের কাছে আমার একটা তখন শো হবে। যারা $25, $30, $50 প্রোডাক্ট পারচেস করে, তাদের কাছে তখন আমার একটাকে গুগল সব থেকে বেশি বেশি শো করাবে, যেন আমাকে সে কি নিয়ে এসে দিতে পারে? আরওএস নিয়ে এসে দিতে পারে। বুঝতে পেরেছেন?
তার মানে এই 15 to 50 কনভার্সন, যারা 15টা থেকে মানে 15 জন থেকে 50 জন যারা আমার প্রোডাক্ট কিনেছে, এদের মধ্যে সব থেকে বেশি দামি প্রোডাক্ট আমার ওয়েবসাইট থেকে যারা কিনেছে, মানে সব থেকে বেশি দামি প্রোডাক্ট যারা আমার ওয়েবসাইট থেকে কিনেছে, গুগল কাউন্ট করবে কি যারা সব থেকে বেশি দামি প্রোডাক্ট কিনেছে ওই রিলেটেড যে সকল পার্সন আছে, যারা গুগলের কোনো একটা অ্যাডস থেকে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে সব থেকে দামি প্রোডাক্ট পারচেস করেছে, তাদের কাছে গুগল আমার অ্যাডটাকে বারবার শো করানোর ট্রাই করবে, যেন তারা আমার ওয়েবসাইটে এসে সব থেকে বেশি দামি প্রোডাক্টটা কিনে নিয়ে যায়। এবং এই প্রোডাক্টটা সেল করার ক্ষেত্রে গুগল আমাকে কি নিয়ে আসে দিবে? ROS নিয়ে আসে দিবে। এখন গুগল যদি আমার একটা প্রোডাক্ট পারচেস করাতে $5 কাটে, তাহলে সে আমার ওয়েবসাইট থেকে $25 একটা প্রোডাক্ট সেল করায় দিবে। সে যদি আমার একটা প্রোডাক্ট সেল করাতে $3 কাটে, তাহলে সে আমার ওয়েবসাইট থেকে $15 একটা প্রোডাক্ট সেল করায় দিবে। এইভাবে সে আমাকে কি নিয়ে আসে দিবে? ROS নিয়ে আসে দিবে। তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এই ভদ্রলোক কিভাবে কাজ করে বিষয়টা কি বুঝতে পেরেছেন? আর টার্গেট ROS কি, এটা কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ROS টা আপনি বললেন 300 দিতে, এটা 100 না দিয়ে 300 কেন দেবো? 300/500। আচ্ছা এখন ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, এই প্রোডাক্টের প্রাইস হলো আপনার $2। ধরে নেন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন বা আপনার একটা ওয়েবসাইট আছে, এখন এটা সিঙ্গেল প্রোডাক্ট ওয়েবসাইট, এখন আপনার প্রোডাক্টের দাম হলো $2। এখন আপনি যদি ওখানে যদি 100% যদি ROS যদি দেন, তাহলে আপনার প্রোডাক্ট সেল করাতে গুগল আপনার কাছ থেকে কেটে নিয়ে যাচ্ছে $3। তাহলে আপনাকে গুগল কি $1 ব্যাক করে নিয়ে এসে দিবে? তাহলে আপনার লাভ আছে এখানে? তাহলে আপনি যদি 300 থেকে শুরু করেন, তাহলে আপনার $3 প্রোডাক্ট, এখন গুগল একটা পারচেস করাতে আপনার কাছ থেকে $3 নিয়ে যাচ্ছে, তাহলে আপনাকে গুগল কয় ডলারের প্রোডাক্ট সেল করে দিবে? $9। এই হলো বিষয়। তো এই জন্য আমরা 300 থেকে শুরু করতে বলি, যে 100 থেকে না, কারণ আপনার প্রোডাক্টের রেট তো কমও হতে পারে। তো আপনি 100 থেকে না, আপনার 300 থেকে শুরু করবেন। 300 থেকে শুরু করার পর যখন দেখবেন যে আপনার কনভার্সনটা বাড়ছে বা আপনি বেটার ROS পাচ্ছেন, তখন আপনি 400 করে দিলেন, আবার ধীরে ধীরে আপনি 500-তে চলে গেলেন। 500 কিন্তু ম্যাক্সিমাম, 500-র উপরে কিন্তু যাওয়া যায় না। জাস্ট একটা ইউকের কোম্পানি ছিল যে গুগল থেকে 700% পর্যন্ত ROS কালেক্ট করেছে। তার মানে তার একটা প্রোডাক্টে যদি $5 যদি কাটতো, তাহলে তাকে $35 প্রোডাক্ট সেল করাই দিল। সে একমাত্র $700 পর্যন্ত যেতে পেরেছে, মানে 700% ROS পর্যন্ত যেতে পেরেছে। এখন পর্যন্ত ওই জায়গাটা কেউ করতে পারে নাই, মানে চেঞ্জ করতে পারে নাই। তো গুগলে 500%-এর বেশি যাওয়া যায় না, ঠিক আছে, নতুন অবস্থায়। বাট গুগল অ্যাডওয়ার্ডসে যদি আপনার যদি প্রচুর পরিমাণ পাস্টের ডাটা যদি থাকে, মানে পাস্ট ক্যাম্পেইনের প্রচুর পরিমাণে ডাটা আছে, আপনার ধরেন ইউনিক কনভার্সন আপনার 2000 থেকে 4000 পর্যন্ত আছে, তাহলে আপনি টার্গেট ROS-টাকে বাড়াতে পারবেন। আপনার এই অপশনটা দিয়ে দিবে গুগল, আদারওয়াইজ দিবে না। তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এই বিডিংটার কাজ কি, টার্গেট ROS মূলত কি, এটা কিভাবে কাজ করে, এবং এই বিডিং ইউজ করার জন্য আমাদেরকে কি ধরনের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে, বিষয়গুলোকে বুঝছি। চলে আসে CPM বিডিং। CPM-টা মূলত কি? CPM-টা মূলত হলো, এটাকে আমরা ফুল মিনিয়ে বলি কস্ট পার 1000 ইমপ্রেশন, এবং কেউ বলে কস্ট পার মাইল। তো এটার নাম কস্ট পার মাইল হয় না, এটা কস্ট পার 1000 অফ ইমপ্রেশন হয়। সো CPM বিডিংটা কখন ইউজ করতে হয়? যখন আমরা গুগলে ভিডিও অ্যাডস ক্যাম্পেইন রান করি, ঠিক আছে। কস্ট পার 1000 অফ ইমপ্রেশন মিনস কি বোঝাচ্ছে? ফর এক্সাম্পল ধরেন আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে যাই আপনাদেরকে দেখাই। ধরেন আমি ইউটিউবে আসলাম, আসার পরে আমি এখান থেকে ধরেন সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ সার্চ করার পরে এখানে ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ভিডিও এসেছে। এখন ধরেন এটা হলো আমার দেওয়া ভিডিও। এখন কেউ একজন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলো, এই ভিডিওটা তার কাছে শো করলো, সে ভিডিওতে ক্লিক করলো না, ক্লিক না করে এইভাবে স্ক্রল করে চলে গেল। এই যে সে যে স্ক্রল করে যে চলে যে গেল, সে দেখে স্ক্রল করে চলে গেল বাট ক্লিক করে নাই, এটাকে মূলত বলা হয় কি? ইমপ্রেশন, মানে কি? দেখা। তো 1000 যখন আমার ভিডিওটা এভাবে দেখে ক্লিক না করে চলে যাবে, তখন গুগল আমার কাছ থেকে একটা অ্যামাউন্ট কাটবে, ঠিক আছে। তো কস্ট পার 1000 অফ ইমপ্রেশন হিসেবে ধরেন আমি দিয়ে দিলাম 0.1 সেন্ট। এখন 1000 যখন আমার অ্যাডটা যখন দেখবে, তখন আমার কাছ থেকে গুগল 0.1 সেন্ট কেটে নিয়ে যাবে। এর আগে কখনোই সে আমার কাছ থেকে টাকা কাটবে না,
এটাকে মূলত বলা হয় সিপিএম বিডিং। তার মানে কেউ যদি আমার অ্যাড দেখে বাট ক্লিক না করে চলে যায়, এভাবে যদি 1000% এই কাজটা করে বা এই ঘটনাটা ঘটায়, তাহলে গুগলকে আমাকে এই টাকাটা পে করতে হবে, আদারওয়াইজ করতে হবে না। তাহলে সিপিএম বিডিংটা কিভাবে কাজ করে বিষয়টা বুঝছেন? সহজ বিডিং কিন্তু। আচ্ছা, এটা হলো সিপিভি। সিপিভিটাকে মূলত বলা হয় কোস্ট পার ভিউ। এটাও গুগলের জন্য ইউজ হয়। হ্যাঁ, কোস্ট পার ভিউ। তো সিপিভি বিডিংটা, এটার জন্য যখন আমরা গুগলে ভিডিও ভিউজ অ্যাড চালাই বা ভিডিও অ্যাডস চালাই, তখন আমরা সিপিভি বিডিংটাকে ইউজ করি। তো সিপিভির ফুল মিনিং হলো কোস্ট পার ভিউ। তো কোস্ট পার ভিউ হিসেবে ধরেন আমি দিয়েছি 0.2 সেন্ট। এখন ধরেন আবার সেম জিনিসটাই কেউ একজন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলো, আমার একটা তার সামনে আসলো। সে যখন আমার এটা ক্লিক করবে, ক্লিক করার পর সে যখন আমার ভিডিওটা 15 সেকেন্ড দেখবে, আমার ভিডিওটা সে যখন 15 সেকেন্ড দেখবে, তখন গুগল এটাকে একটা ভিউ হিসেবে কাউন্ট করবে এবং আমার কাছ থেকে সে কি করবে? 0.2 সেন্ট কেটে নিয়ে চলে যাবে। তাহলে সিপিভি বিডিং এর কাজ হলো কি? কেউ আমার অ্যাড দেখলো বা আমার ভিডিও দেখলো, ভিডিওতে ক্লিক করলো, ক্লিক করে সে আমার ভিডিওটা ভিউ করলো, দেখলো, ওপেন করে দেখলো। এখন দেখার পরে সে যখন 15 সেকেন্ড দেখে ফেলবে, 15 সেকেন্ড দেখার পরেই গুগল আমার কাছ থেকে এই সিপিভিটা কেটে নিয়ে চলে যাবে, আদারওয়াইজ কাটবে না। তার মানে কেউ একজন ক্লিক করে 5 সেকেন্ড দেখলো, দেখে সে কেটে চলে গেল, তাহলে আমার কাছ থেকে গুগল টাকা কাটবে না। বাট সে যদি 15 সেকেন্ড দেখে যদি কেটে চলে যায়, তাহলে গুগল আমার কাছ থেকে কোস্টটা কেটে নিয়ে যাবে। তাহলে সিপিভি বিডিংটা কিভাবে কাজ করে এটাও কি বুঝতে পারলাম? তাহলে এটা হলো কি, এটা শুধু দেখলে টাকা কাটবে। আর এটা হলো কি, আমার ভিডিওটাতে ক্লিক করে ওপেন করে দেখতে হবে, তো 15 সেকেন্ড দেন টাকা কাটবে, তার আগে কাটবে না। আর এটা হলো টার্গেট ইমপ্রেশন শেয়ার বিডিং। ঠিক আছে, টার্গেট ইমপ্রেশন শেয়ার বিডিং এটা কখন ইউজ করতে হয়? ধরেন কোন একজন ক্লায়েন্ট আপনার কাছে আসলো, আপনাকে বললো যে ভাই, আমি গুগলে সবসময় টপ র্যাঙ্কিং এ থাকতে চাচ্ছি। টপ র্যাঙ্কিং বলতে কি বোঝায়? যেখানে এই জায়গায় আমি অলওয়েজ এই টপের মধ্যে থাকবো, আমি টপ র্যাঙ্কিং এ থাকতে চাই। যদি এই ধরনের যদি কোনো ক্লায়েন্ট যদি বলে, তাহলে আপনি টার্গেটেড ইমপ্রেশন শেয়ার বিডিং, এই বিডিংটাকে আপনি ইউজ করতে পারেন। এখন এই বিডিংটা কিভাবে কাজ করে এটাকে বুঝাইতে গেলে আমাদেরকে একটু অ্যাডওয়ার্ডসে যেতে হবে। অ্যাডওয়ার্ডস ছাড়া আমরা এটা বুঝতে পারবো না। আমরা একটু ads.google.com এ চলে যাই এবং আমরা এখান থেকে স্টার্ট নাও চলে যাব। আরে জ্বালা, স্কিপ ফর নাও। আচ্ছা, ওকে, এখান থেকে আমরা টুলসে চলে যাব, শেয়ার লাইব্রেরিতে যাব। শেয়ার লাইব্রেরি থেকে এখানে আমাদের বিট স্ট্র্যাটেজি লেখা থাকে। শেয়ার লাইব্রেরিতে আছে নাই, কন্টেন্ট, ডাটা ম্যানেজার, ট্রুবলশট, বাগ। আচ্ছা, বাজেট এন্ড বিডিং, এই যে এখান থেকে দেখেন বিট স্ট্র্যাটেজি, এখানে চলে যাই। আচ্ছা, বিট স্ট্র্যাটেজিতে গেলে দেখেন আমরা যত বিট স্ট্র্যাটেজি আলোচনা করলাম না, সব কিন্তু এখানে আছে। এই যে আমাদের সব পাবেন, দেখেন আছে টার্গেট সিপিএ, টার্গেট আরওএস, ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, টার্গেট ইমপ্রেশন শেয়ার, পেয়েছেন সব। এগুলো হলো সব অটোমেটেড বিডিং। আচ্ছা, তো আমরা আলোচনা করছিলাম টার্গেট ইমপ্রেশন শেয়ার বিডিং নিয়ে। তো এটা কখন ইউজ করব? যখন কোনো ক্লায়েন্ট বলবে আমি গুগলের টপ র্যাঙ্কিং এ থাকতে যাচ্ছি, আমি টপ অফ দ্য পেজ এখানে থাকবো, আমার কিওয়ার্ড নিয়ে কেউ সার্চ করলে আমাকে টপে দেখাবে, তখন মূলত আমরা এই বিডিংটাকে ইউজ করি। এখন এই বিডিংটাকে ইউজ করতে হলে বা কিভাবে ইউজ করব সেই বিষয়টা এখানে দেখি। ধরেন আমাকে কোনো একজন ক্লায়েন্ট এসে বললো, এখন আমি টার্গেট ইমপ্রেশন শেয়ার বিডিংটা দিলাম, তারপর আমাকে বলতে টার্গেট ইমপ্রেশন শেয়ার নেম, তাহলে আমি এখানে একটা নাম দিলাম যে টপ অফ দ্য পেজ, কারণ ক্লায়েন্ট তো চাচ্ছে যে আমি টপ অফ দ্য পেজে থাকবো অলওয়েজ, তো আমি নামও দিলাম টপ অফ দ্য পেজ। এখন আমাকে বলতে ইনক্লুড ক্যাম্পেইন, আমার যদি কোনো ক্যাম্পেইন যদি ক্রিয়েট করা থাকে বা আমি সেখানে ক্যাম্পেইন যদি চালিয়ে যদি থাকি, সেই ক্যাম্পেইনে আমি বিটটা ইউজ করবো কিনা, চাইলে আমরা এখান থেকে সেই ক্যাম্পেইনটাকে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, আর না থাকলে আমরা সরাসরি মনে করেন যে যখন ক্যাম্পেইন চালাবো তখন আমরা এই বিটটাকে ইউজ করতে পারি। এবং দেখেন এখানে একটা অপশন আছে, হোয়ার ডু ইউ ওয়ান্ট ইউর অ্যাডস টু অ্যাপিয়ার, তুমি তোমার অ্যাডসটা কোন জায়গায় শো করাতে চাচ্ছ। গুগল কিন্তু এখান থেকে আমরা বলে দিতে পারবো যে আমি আমার অ্যাডটা কোন জায়গায় শো করাতে যাচ্ছি, আমরা কি টপ অফ দ্য পেজে থাকতে চাচ্ছি না কোন জায়গায় থাকতে যাচ্ছি সেটা আমরা বলতে পারবো। তো ধরেন এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই জায়গায় 3টা অপশন আছে, অ্যাড লোকেশন 3টা অপশন, এনিওয়্যার অন রেজাল্ট পেজ, তুমি কি এই জায়গায় যে কোনো এক জায়গায় থাকতে চাচ্ছ,
এটা আর কি বোঝাচ্ছে। আর দ্বিতীয় নাম্বার হলো টপ অফ রেজাল্ট পেজ। তুমি কি টপ অফ দ্য রেজাল্ট পেজে থাকতে যাচ্ছ, মানে এখানে? আর তৃতীয় নাম্বার হলো অ্যাবসলিউট টপ অফ রেজাল্ট পেজ, না তুমি সব সময় এই জায়গায় থাকতে চাচ্ছ, কোনটা? তো ক্লায়েন্ট যখন বলছে যে আমি অলওয়েজ এখানে থাকতে যাচ্ছি, আমার কিওয়ার্ড লিখে সার্চ করলে যেন আমি সামনে আসি, তাহলে ধরেন আমরা এখানে দিলাম অ্যাবসলিউট টপ অফ দ্য রেজাল্ট পেজ। এখন গুগল বলতে কত পার্সেন্ট, মানে পার্সেন্ট ইমপ্রেশন শেয়ার টু টার্গেট, তুমি কত পার্সেন্ট থাকতে যাচ্ছ? আমি লিখলাম এখানে 80%। ঠিক আছে, গুগল বলতে ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট, কেউ যদি তোমার অ্যাড দেখে তোমার অ্যাডে ক্লিক করে তুমি আমাকে কত ডলার পে করবা? আমি বললাম 0.5 সেন্ট, এটা আমি তোমাকে পে করব। এখন এখানে আমি কি বুঝালাম দেখেন, আমি এখানে গুগলকে বললাম যে গুগল দেখো, আমি অ্যাবসলিউট টপ অফ দ্য রেজাল্ট পেজে থাকতে যাচ্ছি, আমি অলওয়েজ টপ অফ দ্য রেজাল্ট পেজে থাকতে যাচ্ছি। এবং গুগল জিজ্ঞেস করেছে কত পার্সেন্ট, আমি বলছি 80%। তার মানে 80% দিয়ে আমি কি বুঝালাম? 80% আমি বুঝালাম যে দেখো, এখানে আমি গুগলকে বলতে যে 80% অফ দ্য কেসেসে যদি কেউ আমার কিওয়ার্ড লিখে, আমরা এই কিওয়ার্ডটাকে আবার আমরা নিচে নামাবো, কিওয়ার্ডটাকে আবার আমরা নিচে নামাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমরা এখানে গুগলকে বুঝাচ্ছি যে 80% অফ দ্য কেসেসে আমার কিওয়ার্ড লিখে কেউ যদি গুগল সার্চ দিয়ে সার্চ করে, তোমার সার্চ দিয়ে সার্চ করে, এবং আমার অ্যাডসটা যদি তোমার সার্চ ইঞ্জিনে টপ অফ দ্য রেজাল্ট পেজে শো করানোর জন্য ইলিজিবল হয়, তাহলে তুমি আমার অ্যাডসটা টপ অফ দ্য রেজাল্ট পেজেই শো করাবা, মানে এখানেই শো করাবা। যদি সহজ ভাষায় বলি যে গুগল দেখো, 10 জন পার্সন যদি আমার এই কিওয়ার্ড লিখে সার্চ করে, 10 জন মানুষ যদি আমার এই কিওয়ার্ড লিখে সার্চ করে, তার মধ্যে 8 জন মানুষের কাছে যদি 8 বার আমার অ্যাডসটা তোমার টপ অফ দ্য রেজাল্ট পেজে শো করানোর মতো যোগ্য হয়, ইলিজিবল মিনস হলো যোগ্য, যদি যোগ্য হয় তাহলে তুমি 8 বারই আমার অ্যাডসটা টপ অফ দ্য রেজাল্ট পেজে শো করাবা। এবং কেউ যদি আমার অ্যাডে ক্লিক করে, তাহলে তুমি আমার কাছ থেকে এই অ্যামাউন্টটা কেটে নিয়ে চলে যাবা। আমরা 2 নাম্বার বিডে আসি, ম্যাক্সিমাইজ কনভার্সন। ম্যাক্সিমাইজ কনভার্সন মিন্স কি বোঝাচ্ছে? ম্যাক্সিমাইজ কনভার্সনের ফুল মিনিং হলো কোস্ট পার একুয়েজেশন, বা এটাকে আমরা অনেকেই বলি টার্গেট সিপিএ। ম্যাক্সিমাইজ কনভার্সন মিন্স এখানে বোঝানো হচ্ছে যে আমি গুগলের কাছে সব থেকে বেশি সেল চাচ্ছি। কনভার্সন মিন্স হলো সেল, গুগলের কনভার্সন মানে হলো সেল। তা আমরা গুগলকে বলতেই, ধরেন আমি গুগলে একটা অ্যাডস রান করতেছি, এখন আমি গুগলকে বিডিং হিসেবে দিয়ে দিলাম ম্যাক্সিমাইজ কনভার্সন। তার মানে আমি গুগলকে বললাম যে তুমি আমাকে সর্বোচ্চ সেল নিয়ে আসে দাও। তো যখন আমি গুগলকে বললাম যে সর্বোচ্চ সেল নিয়ে আসে দিবা, তখন গুগল আমাকে একটা অপশন শো করাবে, সেটার নাম হলো টার্গেট সিপিএ, মানে কোস্ট পার একুইজিশন, অথবা এটাকে আমরা বলি কোস্ট পার অ্যাকশন। কোস্ট পার একুইজিশন অথবা কোস্ট পার অ্যাকশন। আমরা যখন গত ক্লাসে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম তখন এখানে টার্গেট সিপিএ নামক কিছু দেখেছিলাম। মনে পড়ে আপনাদের? স্যার দেখেছে ছিল না ফোরকাস্টের টার্গেট সিপিএ কত ছিল? $2 না $3 দেওয়া ছিল না? তার মানে কি ওখানে কি বোঝাচ্ছে যে আমার ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট যদি সেল যদি হয়, তাহলে গুগলকে আমাকে $3 প্রোভাইড করতে হবে। তো আমি যখন ম্যাক্সিমাইজ কনভার্সন এই বিডিংটা যখন সিলেক্ট করব, তখন গুগল আমাকে বলবে টার্গেট সিপিএ, তুমি পার অ্যাকশনে বা পার একুইজিশনে তুমি আমাকে কত ডলার পে করবা। তো ধরেন আমার ফোরকাস্টের মধ্যে দেখিয়েছে $3, তাহলে আমি গুগলকে এখানে আমাকে $3 দিতে হবে। এখন ফোরকাস্টে $3 দেখাইছে, আপনি যদি $2 যদি দেন, তাহলে কি গুগল আপনাকে কনভার্সন নিয়ে এসে দিবে? দিবে না, আপনাকে $3 বেশি দিতে হবে, বাট কম দেওয়া যাবে না। তো ধরেন আমরা টার্গেট সিপিএ $3 দিলাম এবং আমরা কিওয়ার্ড হিসেবে এইটাই ইউজ করলাম। এখন আমরা গুগলকে এখানে কি বললাম? গুগলকে এখানে আমরা বললাম যে ভাই দেখো, আমি বিড স্ট্র্যাটেজি হিসেবে ইউজ করেছি ম্যাক্সিমাইজ কনভার্সন, তুমি আমাকে সর্বোচ্চ সেল নিয়ে আসে দিবা, এবং তোমাকে আমি টার্গেট সিপিএ হিসেবে $3 দিলাম। আমার একটা প্রোডাক্ট যদি সেল যদি হয়, তুমি আমার কাছ থেকে $3 কেটে নিয়ে যাবা, এবং আমার কিওয়ার্ড হলো এগুলো। তাহলে যারা যারা ওয়েব হোস্টিং, বেস্ট ওয়েব হোস্টিং অথবা ওয়েব হোস্টিং প্রাইস লিখে গুগলে সার্চ করে বা তোমার সার্চ নিয়ে সার্চ করে, তাকে তুমি আমার অ্যাডটা সবথেকে বেশি দেখাবা। এবং যারা আমার অ্যাডে ক্লিক করে আমার ওয়েবসাইট থেকে কোনো একটা ওয়েব হোস্টিং রিলেটেড সার্ভিস পারচেস করবে, তার জন্য আমি তোমাকে $3 করে দিব। এটা হলো গুগলকে আমরা এখানে বলে দিলাম ম্যাক্সিমাইজ কনভার্সনের মাধ্যমে। কিন্তু
ম্যাক্সিমাইজ কনভার্সন, এই যে বিট স্ট্র্যাটেজিটা যে আছে, এই বিট স্ট্র্যাটেজিটা ইউজ করার জন্য গুগলের কিছু রিকোয়ারমেন্ট আছে। এই রিকোয়ারমেন্টগুলো আপনাকে মেনে চলতে হবে। কি কি? আপনি যদি ম্যাক্সিমাইজ কনভার্সন বিট স্ট্র্যাটেজি ইউজ করেন, তাহলে আপনার গুগল অ্যাডওয়ার্ডসে, ঠিক আছে, আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে 15 to 50 কনভার্সন থাকতে হবে, ঠিক আছে? অথবা আপনার ওয়েবসাইট, আমি এখানে দিয়ে দিলাম ওয়েবসাইট, আপনি যে ওয়েবসাইটের আন্ডারে অ্যাড চালাচ্ছেন বা যে ওয়েবসাইট সিলেক্ট করে আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন বিডিংটা ইউজ করেছেন, সেই ওয়েবসাইটে লাস্ট 30 ডেসে 15 to 50 কনভার্সন থাকতে হবে এবং আপনার ওয়েবসাইটে কনভার্সন ট্র্যাকিং করা থাকতে হবে। যদি আপনার ওয়েবসাইটে লাস্ট 30 ডেসে 15 to 50 কনভার্সন থাকে এবং কনভার্সন ট্র্যাকিং করা থাকে, তাহলে আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন এই বিডি স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারবেন, আদারওয়াইজ আপনি করতে পারবেন না। এখন ওয়েবসাইটে লাস্ট 30 ডেসে 15 to 50 কনভার্সন যে থাকবে, এটা ইউনিক কনভার্সন হতে হবে। ইউনিক কনভার্সন মিন্স কি বোঝায়? ইউনিক কনভার্সন মিন্স হলো একজন মানুষ এসে একবারই একটা প্রোডাক্ট পারচেস করেছে, দ্বিতীয়জন মানুষ এসে আরেকবার আরেকটা প্রোডাক্ট পারচেস করেছে, এইভাবে 15 জন মানুষ 15টা প্রোডাক্ট পারচেস করেছে। এইরকম ইউনিক 15 পারচেস থাকতে হবে অথবা 50 পারচেস থাকতে হবে, তাহলে আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন এই বিডি স্ট্র্যাটেজিটাকে ইউজ করতে পারবেন। কারণ এখন গুগল এই যে রিকোয়ারমেন্টটা, এটা গুগল কেন দিল বা সে কেন বললো যে লাস্ট 30 ডেজ ইউনিক 15 to 50 কনভার্সন থাকতে হবে এবং কনভার্সন ট্র্যাকিং থাকতে হবে? এটা যদি থাকে তাহলে এটাকে তুমি ইউজ করতে পারবে না। কেন বললো? কারণ এখানে আমরা গুগলকে প্রেসার দিচ্ছি যে ম্যাক্সিমাইজ কনভার্সন, তুমি আমাকে সর্বোচ্চ সেল নিয়ে এসে দাও। গুগল আপনাকে সর্বোচ্চ সেল কোথা থেকে নিয়ে এসে দিবে? গুগলের তার পকেটে কাস্টমার নাই, সে কোথা থেকে নিয়ে এসে দিবে? এই জন্য গুগল বলেছে যে তুমি যদি ম্যাক্সিমাইজ কনভার্সন এই বিডি স্ট্র্যাটেজিটা ইউজ করো, তাহলে অবশ্যই তোমার ওয়েবসাইটে লাস্ট 30 ডেসে ইউনিক 15 to 50 কনভার্সন থাকতে হবে এবং কনভার্সন ট্র্যাকিং করা থাকতে হবে। এতে করে গুগল কি করবে? আপনার ওয়েবসাইট থেকে যে 15টা প্রোডাক্ট পারচেস করেছে, এই রিলেটেড যে সকল পার্সন আছে, যারা যারা এই ধরনের কিওয়ার্ড লিখে গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করে এবং এই রিলেটেড কোনো একটা অ্যাডে ক্লিক করে ওয়েবসাইট থেকে গিয়ে প্রোডাক্ট পারচেস করে, তাদের কাছে আপনার অ্যাডসটা সব থেকে বেশি বেশি শো করাবে, যেন সে আপনাকে ম্যাক্সিমাইজ কনভার্সন নিয়ে আসে দিতে পারে। বুঝতে পেরেছেন না বুঝেন নাই? সাইডে কি লুক লাইকের মতো কাজ করে? লুক লাইকের মতো বলতে পারি আমরা, কারণ ওর কাছে আমরা যখন গুগল অ্যাডওয়ার্ডসে কোনো একটা অ্যাডস ক্যাম্পেইন রান করি, তখন গুগলের পার্সোনাল যে অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমের মাধ্যমে একটা ডাটা সোর্স তৈরি হয়, যেখানে সে কি করে, আমাদের ওয়েবসাইটে যে সকল পার্সন যাচ্ছে বা যে সকল ঘটনা ঘটাচ্ছে বা অ্যাকশন ঘটাচ্ছে, সেগুলোকে সে স্টোর করে রাখে এবং পরবর্তীতে যখন আমরা কোনো অ্যাড চালাই, তখন গুগল কি করে, ওই সকল পার্সনের উপরে ফোকাস দেয় যারা অলরেডি গিয়ে আমার ওয়েবসাইটে কোনো একটা অ্যাকশন ঘটিয়ে এসেছে। এবং আমরা যখন কোনো একটা কিওয়ার্ড প্রোভাইড করি, তখন গুগল দেখে যে যারা অলরেডি এই রিলেটেড কোনো একটা কনভার্সন ঘটিয়েছে, তাদের মতো যারা যারা ওয়েব হোস্টিং, বেস্ট ওয়েব হোস্টিং অথবা ওয়েব হোস্টিং প্রাইস এই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে এই রিলেটেড সার্ভিসগুলো পারচেস করেছে, তাদের কাছে আমাদের অ্যাপসটাকে গুগল সব থেকে বেশি বেশি শো করিয়ে থাকে। কারণ গুগল জানে যে কারা গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে ওয়েব হোস্টিং লিখে সার্চ করেছে। সে যখন জানবে এই বিষয়টা, তখন সে কি করবে, ওই পার্সন যদি ইউটিউবেও যদি থাকে, ওখানেও তাকে অ্যাড দেখাবে। বুঝতে পারছেন? যে এই যে ধরো তুমি ওয়েব হোস্টিং লিখে সার্চ করেছিল না, এই যে ধরো তুমি ওয়েব হোস্টিং রিলেটেড অ্যাড, তুমি চাইলে আর এখান থেকে এটা কিনতে পারো। তখন সে যদি চায়, তখন গিয়ে সে আমার ওয়েবসাইট থেকে এই সার্ভিসটা সে কিনতে পারবে। এতে করে গুগল কি নিয়ে আসে দেয়, আমাদেরকে ম্যাক্সিমাইজ কনভার্সন নিয়ে আসে দেয়। তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন বিডি স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করছে, গুগল কেন রিকোয়ারমেন্ট দিল বা রিকোয়ারমেন্টের কাজটা কি, এবং এই যে কিওয়ার্ডগুলো আমরা ইউজ করলাম, এই কিওয়ার্ডগুলো কিভাবে কাজ করবে, তখন এই বিষয়গুলোকে আমরা কি বুঝলাম না বুঝি নাই? বুঝছি। আসলে বুঝছেন? এগেইন বলি,
টার্গেট ইমপ্রেশন শেয়ার বিডিংটা তখন ইউজ করতে হবে যখন কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি গুগলের টপ অফ দ্য রেজাল্ট পেজে থাকতে চাচ্ছি, আমি টপ র্যাঙ্কিং এ থাকতে চাচ্ছি, কেউ কিওয়ার্ড লিখে সার্চ করলে আমার একটা জন্য সর্বপ্রথম শো হয়, তখন আপনারা এটাকে ইউজ করতে পারেন। এবং এই জায়গায় আপনি গুগলকে বলে দিতে পারেন যে আপনার একটা কোন জায়গায় শো করবে। তো এখানে অ্যাবসলিউট টপ অফ দ্য রেজাল্ট পেজ, আমরা গুগলকে বলছি আমি সবসময় টপ অফ দ্য রেজাল্ট পেজে থাকতে চাই। গুগল জিজ্ঞেস করছে কত পার্সেন্ট, আমরা বলছি 80%। কেন 80% বললাম? কারণ 100% যে আমার একটা গুগলের টপ অফ দ্য রেজাল্ট পেজে শো করানোর মতো যোগ্য হবে এমনটা না, ঠিক আছে? সেই জন্য আমরা 80% বলেছি। তো আমরা গুগলকে 80% মধ্যে বুঝালাম যে 10 জন মানুষ যদি গুগল তোমার সার্চ ইঞ্জিনে গিয়ে আমার কিওয়ার্ড লিখে সার্চ করে, তার মধ্যে যদি 8 জন মানুষের কাছে আমার অ্যাডসটা টপ অফ দ্য রেজাল্ট পেজে শো করানোর মতো যোগ্য হয়, তাহলে তুমি 8 জন মানুষের কাছে আমার একটা টপ অফ দ্য রেজাল্ট পেজে শো করাবা। তার মধ্যে থেকে কেউ যদি আমার অ্যাডে ক্লিক করে আমার ওয়েবসাইটে যায়, এর জন্য আমি তোমাকে এই ডলারটা পে করে দিব। এবার কি ক্লিয়ার হয়েছেন বিষয়টা? এতটুকু হলো এটার কাজ, এর বাইরে আর কোনো কাজ নাই। এখন আরো সহজ করার জন্য আর একটা জিনিস প্রোভাইড করে দিচ্ছি, এটা পুরোটা মুখস্থ করে ফেলবেন। যদি কোনো জায়গায় মুখস্থ না করতে পারেন তাইলে কিন্তু জীবন শেষ। এটা তো বুঝাইলাম, বুঝানোর পরে মুখস্থ করবেন কিভাবে ওইটারও জিনিস দিয়ে দিচ্ছি। ওকে, তো এই জিনিসটা পুরোটা করতে হবে। ভিডিওটা দেখবেন, 5 থেকে 7 বার ভিডিও দেখবেন, ভিডিও দেখে সব জিনিসগুলো বুঝবেন। গুগল অ্যাড বিড স্ট্র্যাটেজি, ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি, সেমি অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি, স্মার্ট অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি। ম্যানুয়াল বিডিং এর মধ্যে থাকে ম্যানুয়াল সিপিসি বিডিং, সিপিএম, ভিসিপিএম, সিপিবি, যেগুলো আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম, যেগুলোকে সেমি অটোমেটেডও বলে, আবার ম্যানুয়ালও এগুলোকে আমরা বলে থাকি। সেমি অটোমেটেড মিনস হলো ম্যানুয়াল। তো এগুলোর মধ্যে ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি হলো এগুলো, ঠিক আছে? সেমি অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি যেটা হলো ইনহ্যান্স সিপিসি, ম্যানুয়ালও ইউজ করতে পারি, অটোমেটেডও ইউজ করতে পারি। স্মার্ট অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি টার্গেট সিপিএ, টার্গেট আরওএস, ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, টার্গেট ইমপ্রেশন শেয়ার বিডিং। বিড স্ট্র্যাটেজি এক্সাম্পল, হোয়াট ইজ ইট, হোয়েন টু ইউজ ইট অর নট। টার্গেট সিপিএ, বিড স্ট্র্যাটেজির নাম হলো টার্গেট সিপিএ। এক্সাম্পল, হোয়াট ইজ ইট, এই বিড স্ট্র্যাটেজিটা কি। হোয়েন টু ইউজ ইট অর নট, আপনি কখন এটাকে ইউজ করবেন আর কখন ইউজ করবেন না সব বলা আছে। যেমন দেখেন এখানে বলা আছে, ইফ ইউ সেল এ প্রোডাক্ট ফর $1, ইউ ডোন্ট ওয়ান্ট টু সেট ইউর টার্গেট সিপিএ এট $7। আপনি $7, আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, আপনার ওয়ান প্রোডাক্ট স্টোর, আপনার প্রোডাক্টের দাম $1। এখন আপনি যখন কিওয়ার্ড সব রিসার্চ করছেন, রিসার্চ করার পরে গিয়ে যখন ফোরকাস্টের মধ্যে দিচ্ছেন, তখন আপনাকে দেখা যাচ্ছে টার্গেট সিপিএ $5। তাহলে কি আপনি কি টার্গেট সিপিএ কি ইউজ করবেন? কারণ আপনি তো প্রোডাক্ট সেল করতেন $1, তাহলে গুগলকে $5 দিলে আপনার লস না লাভ? লস নট, এটা নট বলা আছে। গুগল সে দ্য মিনিমাম ইজ 15 to 50 কনভার্সন সেলস ইউনিক ইন দ্য পাস্ট 28 to 30 days। গুগল বলতেছে যে তুমি যদি এই বিড স্ট্র্যাটেজি ইউজ করো তাহলে মিনিমাম 15 to 50 কনভার্সন, আই মিন সেলস থাকতে হবে, এবং ইউনিক ইন দ্য পাস্ট 28 to 30 ডেসের মধ্যে, মানে 28 থেকে 30 দিনের মধ্যে। এখানে বলা আছে হোয়েন টু ইউজ ইট অর নট, কখন ইউজ করবেন কখন ইউজ করবেন না। ইউজ হোয়েন ইউ ওয়ান্ট টু গেট দ্য মোস্ট কনভার্সন ফর এ টার্গেট সিপিএ, ডোন্ট ইউজ ইট হোয়েন ইউ ওয়ান্ট টু কন্ট্রোল ওভারবিড অ্যান্ড অ্যাড শিডিউলিং। আপনি যদি আপনার বাজেটটাকে যদি কন্ট্রোল করতে চান, অথবা আপনি যদি একটা যদি শিডিউল অনুযায়ী যদি চালান, তাহলে এই টার্গেট সিপিএ বিড স্ট্র্যাটেজিটা আপনাকে ইউজ করা যাবে না। বুঝতে পেরেছেন না? বুঝেন নাই তো বলেন, এখানে তো লিখাই আছে দেখেন, ইউজ হোয়েন ইউ ওয়ান্ট টু গেট দ্য মোস্ট কনভার্সন ফর এ টার্গেট সিপিএ। আপনি তখন ইউজ করতে পারেন আপনি যখন বেশি কনভার্সন চাচ্ছেন, তখন আপনি টার্গেট সিপিএ ইউজ করতে পারেন। বাট আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আমি আমার বিটটাকে কন্ট্রোল করতে যাচ্ছি, আমি বাজেট কন্ট্রোল করতে যাচ্ছি, আমি বেশি বাজেট আমার নাই, আমি বাজেটটাকে বেশি খরচা করতে যাচ্ছি না, এবং আমার একটা শিডিউল ওয়াইজ চলবে, তাহলে আপনি টার্গেট সিপিএ বিডিংটাকে ইউজ করবেন না। বুঝতে পেরেছেন? মানে ম্যাক্সিমাইজ কনভার্সন এই বিডিং স্ট্র্যাটেজিটা যখন আপনি দিবেন, তখন আপনি সেখানে টার্গেট সিপিএ ইউজ করবেন না। আই মিন টার্গেট সিপিএ বাদ দিয়ে আপনি গুগলের কাছে ছেড়ে দিবেন, গুগলের মতো করে টাকা কেটে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন?
এখানে আমরা টার্গেট সিপি হিসেবে বলে দিতে পারি না গুগলকে যে আমরা কত দিব। এখানে আপনাদের বুঝাইলাম না যে টার্গেট সিপি $3, তার মানে আমার পার কনভার্সনে গুগল কত করে কাটবে? $3। এখন এখানে আমি যদি বিটটাকে যদি কন্ট্রোল যদি করি, আমি আমার টাকাটাকে কন্ট্রোল করতে যাচ্ছি, আমি বেশি টাকা খরচ করতে যাচ্ছি না, তাহলে আমার টার্গেট সিপিএ গুগল $3 দেখাইছে বা $5 দেখাইছে, আমি টার্গেট সিপিএ তখন ইউজই করবো না, আমি শুধু ম্যাক্সিমাইজ কনভার্সন এই বিডিংটা ইউজ করবো। বাট টার্গেট সিপিএ যখন আমাকে দিতে বলবে তখন আমি এটা দিব না, এটা কি থাকবে? ফাঁকা থাকবে। খালি থাকলে কি হবে? আমার অ্যাড অপটিমাইজেশনের উপরে গুগল আমার কাছ থেকে টাকা কাটবে। বিষয়টা বুঝতে পেরেছেন? সে আমার কাছ থেকে তখন $1 কাটতে পারে, $2 কাটতে পারে, অথবা $5 কাটতে পারে, বাট আমাকে টার্গেট সিপি ইউজ করা যাবে না। বুঝেছেন না? সেম ভাবে এখানে হলো টার্গেট আরওএস। দেখেন এখানে কি বুঝাইছি, যে $10 ইন সেল ফ্রম ক্যাম্পেইন, ভাগ কত? $2, অ্যাড স্পেন্ড, ক্লিক কত? 100%, এবং এখানে কি দিছি? 500% টার্গেট আরওএস। মানে এখানে বিষয়টা বোঝানো হয়েছে এরকম যে আপনি আপনার যদি ক্লায়েন্ট আপনার স্পেন্ড যদি গুগল যদি করে $2, মানে এইভাবে যদি বুঝাই যে গুগল যদি আপনার কাছে আপনার অ্যাডে যদি স্পেন্ড যদি করে $2, আপনার ক্যাম্পেইন থেকে গুগল যদি $2 স্পেন্ড যদি করে, তাহলে আপনার কত ডলার সেল এনে দিবে? ফ্রম সেল ইন $10, এটা আপনাকে সে এনে দিবে। কখন? যখন আপনি 500% টার্গেট আরওএস সিলেক্ট করবেন। বুঝতে পেরেছেন? নোট টু ইউজ দ্য টার্গেট ROS bidding, most campaign type needed last 15 to 50 conversion unique in the past 28 to 30 days. সেম জিনিসটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। Use when conversion have different value and you want them to meet a target return. আপনার ওয়েবসাইটে যদি ডিফারেন্ট ভ্যালুর প্রোডাক্ট থাকে তাহলে আপনি টার্গেট ROS ইউজ করতে পারেন। ডোন্ট ইউজ when you do not know the different value of your conversion. মানে আপনার ওয়েবসাইটে যদি ডিফারেন্ট ভ্যালুর কোনো প্রোডাক্ট না থাকে, সেম ভ্যালুর প্রোডাক্ট, মানে 800 টাকা 800 টাকাই দাম, এর উপরে কোনো আর প্রোডাক্টের দাম নাই, তাহলে আপনি টার্গেট ROS ইউজ করবেন না। বুঝতে পেরেছেন না? বুঝেন নাই? বিষয়টা বুঝেন নাই? ধরেন আমারটা হলো সিঙ্গেল প্রোডাক্ট স্টোর, ধরেন এটা একটা সিঙ্গেল প্রোডাক্ট স্টোর। এখন এখানে একটাই প্রোডাক্ট আছে, আর কোনো প্রোডাক্ট নেই। এখন এই প্রোডাক্টের দাম হলো 890 টাকা। এখন যারা প্রোডাক্ট কিনতে তারা তো 890 টাকা দিয়ে কিনতেছে, এখানে কি কেউ কি 1290 টাকা দিয়ে প্রোডাক্ট কিনতে পারতেছে? তাহলে প্রোডাক্টের ভ্যালু কি একটা, না ডিফারেন্ট টাইপ অফ ভ্যালু হচ্ছে? একটা। তাহলে এখানে টার্গেট ROS আমরা কখন ইউজ করব? আপনাদের কখন ইউজ করতে বলছিলাম? এই জায়গার মধ্যে তো বলছি কখন ইউজ করতে বলছি টার্গেট ROS, যখন আমার সাইডে আলাদা আলাদা প্রোডাক্টের প্রাইস থাকবে বা ডিফারেন্ট টাইপ অফ ভ্যালুর প্রোডাক্ট থাকবে, তখন ইউজ করব। আদারওয়াইজ ইউজ করা যাবে না। গুগল বুঝবে কিভাবে যে আপনার প্রোডাক্ট, আপনার ওয়েবসাইটে কোন প্রোডাক্টের বেশি দাম? এটা গুগল বুঝতে পারবে তখন, প্রোডাক্ট একটাই। তো এই ক্ষেত্রে এই জায়গায় এইটাই আমি বলছি, এইটাই আমাকে এই জায়গায় আমি তুলে দিছি যে ইউজ when conversion have different value and you want them to meet a target return. আপনার ওয়েবসাইটে যদি ডিফারেন্ট ভ্যালুর যদি প্রোডাক্ট যদি থাকে তাহলে আপনি টার্গেট ROS এর সঙ্গে যেতে পারেন। ডোন্ট ইউজ, ইউ ডু নট নো টু দ্য ডিফারেন্ট ভ্যালু অফ ইউর কনভার্সন। আপনি ইউজ তখন করবেন না যদি আপনার ওয়েবসাইটে কোনো ডিফারেন্ট ভ্যালুর প্রোডাক্ট না থাকে। বুঝতে পেরেছেন? বা ডিফারেন্ট ভ্যালুর কনভার্সন না হয় তখন এটা ইউজ করবেন না। ম্যাক্সিমাইজ কনভার্সন এগুলো সব বলা আছে, কিভাবে কোন বিড স্ট্র্যাটেজি কাজ করবে সব বলা আছে। আবার ডিটারমাইন বিড স্ট্র্যাটেজি, কোন ক্যাম্পেইনের সঙ্গে কোন বিড স্ট্র্যাটেজি গুলো ইউজ করতে হবে সব বলা আছে। ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য কোন বিড স্ট্র্যাটেজি ইউজ হবে, ক্যাম্পেইন টাইপ কি থাকবে, ওয়েবসাইট ট্রাফিকের জন্য কোন বিড স্ট্র্যাটেজি ইউজ হবে, ক্যাম্পেইন টাইপ কি থাকবে, সেলসের জন্য কোন বিড স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন টাইপ কি, লিডের জন্য কোন বিড স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন টাইপ কি, সব এখানে বলে দেওয়া আছে সবকিছু। সো এইটা পুরোটা মুখস্থ করে ফেলবেন এবং পাশাপাশি ক্লাস ভিডিওটা দেখে এগুলো সবকিছু আয়ত্তে নিয়ে নেবেন। কারণ বিডিং বিষয় যদি বুঝেন গুগল অ্যাডের কিন্তু রেজাল্ট আসবে না, তখন কিন্তু ক্লায়েন্ট মনে করেন যে হাতে হার কিন্তু ধরাই দিবে আমাদের। বেড়ে বুঝছেন?